পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন জায়গায় আত্মঘাতী বোমা হামলার জবাবে রবিবার এসব বিমান হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসলামাবাদ। এদিকে এই হামলার নিন্দা জানিয়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। সৃষ্টি ঘটকের রিপোর্ট। আফগানিস্তানের নানগরহার পাকতিকা ও খোস্ত প্রদেশে রবিবার রাতভর বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন জায়গায় আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তান ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে নিশানা করে এসব বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। হামলার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাত ১২টার দিকে আমাদের ওপর হামলা করা হয়। হামলায় নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিসহ বেসামরিক নাগরিকরা মারা যান। এটা অবশ্যই একটা অপরাধ ছিল। গতরাতে মনে হচ্ছিল যেন কেয়ামত চলে এসেছে। প্রথমে আমরা ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে এবং সবাই তাদের ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল। তারপর বোমা হামলা শুরু হয়। অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট ৭টি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে। পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্র বলেছে, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়। এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়েছে। তারা জানায়, হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া এ হামলার উপযুক্ত জবাব দেওয়ারও ঘোষণা দিয়েছে তারা। গত বছর আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর সংঘর্ষ থামে। সৃষ্টি ঘটক, ৭১। ট্রাম্পের শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর চলতি সপ্তাহে ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ওই সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর সফর পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সফরের নতুন কোনো তারিখ এখনও চূড়ান্ত হয়নি। মূলত গত শুক্রবার আদালতের রায়ের পর শুল্ক নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। উভয় দেশের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে প্রতিনিধি দলটির রবিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের কিছু পণ্যের উপর ২৫% শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। সেই শুল্ক কমানোর বিষয়টি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে এই সফরের পরিকল্পনা করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ইসরায়েল সফর করবেন। রবিবার এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেবেন। নেতানিয়াহু বলেন, দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। মোদী সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে সেখানে যাচ্ছেন। অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতার কথাও উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মোদী সবশেষ ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন। এর পরের বছর ভারত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট ২০২৬ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কৃত্রিম বুদ্ধিমত্তায় বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে উঠেছে প্রযুক্তিগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। চীনের তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে সম্মেলন থেকে বহিষ্কৃত হয়েছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়। বিস্তারিত রিপোর্টে। ভারতের নয়াদিল্লিতে চলছে এআই সামিট ২০২৬। এই সম্মেলনে অংশ নিয়েছেন ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন দেশের নীতি নির্ধারক, প্রযুক্তি উদ্যোক্তা ও এআই বিশেষজ্ঞরা। টেক ইউনিভার্সে নিজেদেরকে নেতা প্রমাণ করতেই এই সম্মেলন ভারতের। আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার লাগাম নিজেদের হাতে রাখতে হবে। আমাদের মাথায় রাখতে হবে আগামী প্রজন্মের হাতে আমরা এআইকে কিভাবে তুলে দেব। তাই আমাদের ভীষণ যেমন বড় রাখতে হবে, তেমনি দায়িত্বশীল হতে হবে। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন প্রযুক্তি নয়, বিতর্ক। ওরিয়ন নামের একটি রোবট কুকুর নিজেদের স্টলে প্রদর্শন করে ভারতের উত্তরপ্রদেশের গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক দাবি করেন এটি তাদের সেন্টার অব এক্সেলেন্সে তৈরি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। নেটিজেনরা শনাক্ত করেন রোবটটি চীনের ইউনিটি রোবোটিক্স কোম্পানির তৈরি, যার নাম
ইউনিট্রি গো 2। অনলাইনে প্রায় $2,500 বিক্রি হয় এটি। গবেষণা ও শিক্ষা খাতে এর ব্যবহার এরই মধ্যে সমাদৃত। বিতর্কের জেরে বিশ্ববিদ্যালয়টিকে সম্মেলন থেকে বহিষ্কার করা হয়। আমরা রোবটটি নিজেদের তৈরি বলিনি, এমন কিছু দাবি করিনি। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এসব ছোটখাটো বিষয় সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়ায়। আমরা কোথাও বলিনি এই রোবট ডগ আমাদের তৈরি, শুধু বলেছি এই রোবটের উপর আমাদের বিনিয়োগ রয়েছে। उसमें से एक पार्ट ऑफ इन्वेस्टमेंट इसको प्रोक्योर करना है। পরে নিজেদের ভুল স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই ঘটনা সম্মেলনের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে আরও একটি বিতর্ক সামনে আসে। অ্যাপস্টেইন বিতর্কের জেরে গ্লোবাল ভিশনারিজ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বিল গেটসের নাম, যদিও নির্ধারিত সফরে ভারতে পৌঁছেছিলেন বিল গেটস। ভারত সরকার এই সম্মেলনকে বৈশ্বিক এআই নেতৃত্ব প্রতিষ্ঠার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে। তবে রোবট কুকুর বিতর্ক এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বকে ঘিরে কঠিন সিদ্ধান্তের কারণে বিস্তর আলোচনা সমালোচনার মুখে পড়েছে বিশাল এই আয়োজন। চৈতি সরওয়ার, ৭১। ভারতের যোধপুরের মানাই গ্রামে নিজেদের বিয়ের দিন আত্মহত্যা করেছে দুই বোনের একই দিনে বিয়ে ঠিক করেছিলেন তাদের বাবা মা। সংবাদ মাধ্যম এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানায়, তারা দুজন বিষাক্ত কোনো কিছু পান করেছিলেন। শোভা এবং ভীমলা নামের দুই বোনের শনিবার বিয়ে হওয়ার কথা ছিল। শনিবার মধ্যরাত পর্যন্ত তাদের বাড়িতে বিয়ের আনন্দ উৎসব হয়। ওই সময় দুই বোন ঘুমাতে যান, কিন্তু এর কিছুক্ষণ পর তাদের শরীর খারাপ হয়। তখন দ্রুত দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাদের দেহে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ আরও তদন্ত করে পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক আরোপের পদক্ষেপ বাতিলের পর নতুন করে আরও 10% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। পরে তিনি তা বাড়িয়ে 15% করেন। এই শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের। ফলে বিভিন্ন দেশের সরকার এবং বাজারে নতুন করে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়াতে পারে। শারমিন স্বপ্নার রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত শুল্ক ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করার পর আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। প্রথমে 10% বলা হলেও পরে তা বাড়িয়ে 15% করা হয়, যা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ এখন আইনি ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়নে ব্যস্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি, পূর্ববর্তী শুল্কের বৈধতা এবং নতুন শুল্ক কাঠামোর ভবিষ্যৎ সবই প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে নতুন শুল্কের আইনি ভিত্তি ও কাঠামো স্পষ্ট না হওয়া পর্যন্ত বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বিদ্যমান বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়ন করবে এবং জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ট্রাম্প প্রশাসনের আগের শুল্ক আরোপের পর গত বছরের নভেম্বরে দুই দেশ একটি নতুন বাণিজ্য চুক্তি করেছিল। এখন সেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসন জরুরি বাণিজ্যিক ক্ষমতা ব্যবহার করে যেসব দেশের উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করেছিল তাদের মধ্যে ভারত অন্যতম। শুরুতে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হয়। পরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে আরও 25% শুল্ক যোগ হয়। তবে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ভারত একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছায়, যেখানে ভারতের প্রধান রপ্তানি পণ্যের উপর মার্কিন শুল্ক কমিয়ে 18% করার কথা বলা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের রায় আগের শুল্কের আইনি ভিত্তিকে দুর্বল করে দিতে পারে। বিশ্লেষকদের মতে ভারত চূড়ান্ত আইনি অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত বড় ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকতে পারে। চীনের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে সংযত। বর্তমানে দেশে চান্দ্র নববর্ষের ছুটি চলছে। তবে ট্রাম্পের শুল্ক নীতির প্রধান লক্ষ্য হিসেবে পরিচিত চীনে এই রায়কে ইতিবাচক হিসেবে দেখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কানাডা মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে অন্টারিও প্রদেশের প্রধান ডগ ফোর্ড সতর্ক করে বলেছেন, ইতিবাচক মনোভাব তৈরি হলেও ট্রাম্প ভবিষ্যতে কী পদক্ষেপ নেবেন তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনি সিদ্ধান্ত এখন বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় নতুন করে চাপ সৃষ্টি করেছে। চূড়ান্ত আইনি নিষ্পত্তি ও নীতিগত স্পষ্টতা না আসা পর্যন্ত বিশ্ববাজারে অস্থিরতা বজায় থাকার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। শারমিন স্বপ্না,
একাত্তর। সামরিক চাপ বাড়ানোর পরও ইরান নোটিশ স্বীকার করে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হচ্ছে না, আর এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কৌতূহল জেগেছে। একথা জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শনিবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে একথা জানান তিনি। উইটকফ বলেন, এত চাপ দেওয়ার পরও, এত নৌ ও সামরিক শক্তি মোতায়েনের পরও ইরানকে নমনীয় অবস্থানে আনাটা কঠিন হয়ে যাচ্ছে। এ সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যে বড় আকারের সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে পরিচালনা করবে দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এরই মধ্যে লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার প্রস্তুত করার অংশ হিসেবে কয়েক দফা বৈঠক করেছেন আইআরজিসি কর্মকর্তারা। জেরুজালেম পোস্ট জানায়, হিজবুল্লাহ লেবানিজ নেতৃত্বের পরিবর্তে ইরানের আইআরজিসি কর্মকর্তাদের তত্ত্বাবধান চলছে। লেবাননের বেকা উপত্যকায় আইআরজিসির কর্মকর্তারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যদের সাথে বৈঠক করেছেন। এদিকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে লেবাননের বিরুদ্ধে বড় ধরনের ইসরায়েলি সামরিক অভিযান কেবল সময়ের ব্যাপার। ইউরোপীয় ইউনিয়ন ইইউভুক্ত সব দেশের নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় ইউনিয়নের অবৈধ ও অযৌক্তিক সিদ্ধান্তের জবাবে এই পারস্পরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইইউ সদস্য দেশগুলো ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর একটি অংশকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে, যা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি ও বিধির পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক পদক্ষেপের নীতি এবং পার্লামেন্টে পাশ হওয়া একটি আইনের ভিত্তিতে ইরান সরকার সমানুপাতিক আইনি ব্যবস্থা নিতে বাধ্য। লিবিয়ার সৈকতে ভেসে এসেছে 5 অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ। রাজধানী ত্রিপোলির পূর্ব দিকে অবস্থিত উপকূলীয় শহর কাসার আল আখিয়ার সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয় মৃতদেহগুলো। উদ্ধার হওয়া 5 মরদেহের মধ্যে 2 নারীর মৃতদেহ আছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। কাসার আল আখিয়ার পুলিশ জানায়, একটি শিশুর মৃতদেহ ভেসে এসেছিল, কিন্তু ঢেউয়ের কারণে ওই মরদেহটি আবারও সমুদ্রে চলে যায়। মৃতদেহটি খুঁজতে কোস্টগার্ডকে অনুরোধ জানানো হয়েছে। যাদের মৃতদেহ তীরে ভেসে এসেছে তারা সবাই কৃষ্ণাঙ্গ। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফি পতনের পর লিবিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংঘাত ও দারিদ্র্যকে পেছনে ফেলে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে যেতে চাওয়াদের গুরুত্বপূর্ণ ট্রানজিট পথে পরিণত হয়। প্রায় 4 বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতীয় টেলিভিশনে ঘোষণা দেন যে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হয়েছে। 2022 সালে সেই ফেব্রুয়ারিতে যখন রাশিয়ার ট্যাঙ্কগুলো ইউক্রেন সীমান্ত অতিক্রম করেছিল, অনেকের ধারণা ছিল এটি একটি আঞ্চলিক সংঘাত যা দ্রুতই থেমে যাবে। কিন্তু সরকারিভাবে বিশেষ সামরিক অভিযান হিসেবে পরিচিত এই যুদ্ধ এখন এত দীর্ঘ হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2041 থেকে 1945 সাল পর্যন্ত রাশিয়ার অংশগ্রহণের সময়কেও ছাড়িয়ে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও রাশিয়ার স্বাধীন সংবাদ মাধ্যম মিডিয়া জোনার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যুদ্ধে নিহত রুশ সেনার লক্ষ্য 1,86,000-এর বেশি। সেই সংখ্যা 1980-র দশকে আফগানিস্তানের সোভিয়েত যুদ্ধের পুরো সময়ের তুলনায় প্রায় 13 গুণ বেশি। অন্যদিকে ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। যারা আছেন তারা তীব্র শীতের মধ্যে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কষ্টে জীবন কাটাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মারে-লাগো বাসভবনের নিরাপদ সীমানায় প্রবেশের পর এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। সিক্রেট সার্ভিসে বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্পের বাসভবনের উত্তর গেটের কাছে ওই ব্যক্তিকে একটি শটগান এবং একটি জ্বালানি ক্যান সহ দেখা যায়। সিক্রেট সার্ভিস বলছে, পাম বিচ কাউন্টি শেরিফের অফিসের একজন ডেপুটি 20 বছর বয়সী ওই ব্যক্তির মুখোমুখি হন এবং সংঘর্ষের সময় গুলি চালানো হয়। ওই ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে সিক্রেট সার্ভিসের সুরক্ষাপ্রাপ্তদের কেউই সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানানো হয়েছে। ঘটনার সময় ট্রাম্প ফ্লোরিডা ছিলেন না, তিনি ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউসে অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। ধর্মীয় নিয়ম অনুযায়ী রোজা রাখা হলেও সংস্কৃতি ভেদে বিভিন্ন দেশে কিছু আলাদা রীতি পালন করা হয়ে থাকে। যুদ্ধবিধ্বস্ত গাজার নেতজারেম শরণার্থী ক্যাম্পে আয়োজন করা হয় গণ ইফতার। অন্যদিকে পাকিস্তানের করাচিতে রাজপথে আয়োজন করা হয় বিশাল গণ ইফতারের। আর লেবাননে বড় ফানুস উড়িয়ে পবিত্র রমজান মাসকে বরণ করে নেওয়া হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দীর্ঘ যুদ্ধ আর অবরোধে যখন গাজাবাসীর জীবন বিপর্যস্ত, ঠিক তখনই একচিলতে আনন্দ এবং একতার বার্তা নিয়ে নেতজারেম শরণার্থী ক্যাম্পে হয়ে গেল গাজা উপত্যকার ইতিহাসের অন্যতম বড় গণ ইফতার। মিশরীয় কমিটির উদ্যোগে বিশাল এই আয়োজনে অংশ নেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। শিশু থেকে বৃদ্ধ দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে ইফতার করার আনন্দ ছিল সবার চোখে মুখে।
এদিকে লেবাননের রমজান মাসটা যেন অন্যান্য দেশের তুলনায় ভিন্ন আর আকর্ষণীয়। দেশটিতে রমজানকে জাতীয় উৎসব হিসেবে ধরা হয়, তাই মুসলিম অমুসলিম মিলে উদযাপন করেন পবিত্র মাসটি। এরই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলীয় শহর নাবায়েতিহের ঐতিহাসিক বাজারে বড় ফানুস প্রজ্বলনের মাধ্যমে রোজার মাসকে বরণ করে নেওয়া হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত এই এলাকায় প্রাণের স্পন্দন ফিরে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। মাগরিবের আজানের সময় ঐতিহ্যবাহী রমজান কামান দাগিয়ে ইফতারের সময় ঘোষণা করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে বিশেষ উৎসাহ সৃষ্টি করে। অন্যদিকে পবিত্র রমজান মাসে মানবতা ও সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পাকিস্তানের করাচি। করাচির রাজপথে জেডিসি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশাল গণ ইফতারে অংশ নেন শত শত রোজাদার। শুধু ইফতার নয়, দুস্থ ও সাধারণ মানুষের জন্য এখানে নিয়মিত সেহরির ব্যবস্থাও করা হচ্ছে। এই প্রথার অধীনে রহমতের দস্তারখান নামক প্রাচীন ঐতিহ্য ফুটে ওঠে করাচির রাস্তায়। বিত্তবান এবং বিভিন্ন সামাজিক সংস্থা রাস্তার পাশে দীর্ঘ দস্তারখান পেতে অভাবী ও মুসাফিরদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে। জেডিসি ফাউন্ডেশনের এই উদ্যোগ কেবল ক্ষুধা নিবারণ নয়, বরং করাচির মানুষের মাঝে সামাজিক ঐক্য ও সহমর্মিতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।